Rushdale. Goalie down. He's found the gap. The King has added another jewel to his crown. One hard. Rachin Ravindra. What a player. আপনারা যারা আমার চ্যানেলটা ফলো করেন ইতিমধ্যে হয়তো বুঝে গেছেন, জেনে গেছেন যে আমি হর্ষা ভোগলের বিরাট বড় ফ্যান, এবং শুধুমাত্র তার কথার যেই ধরনটা সেটার জন্য আমি তার ফ্যান সেটাও একটা বিষয়। তবে তার থেকেও বড় কথা হর্ষা ভোগলের যে অ্যানালাইসিসটা হয়, তিনি যেই ধরনের আলোচনাটা করেন, যেভাবে করে তিনি একটা দলকে ডাইসেক্ট করে সেই দলের শক্তি এবং সেই দলের দুর্বলতা নিয়ে কথা বলতে পারেন, বা যখন কোনো একটা প্রিভিউ করেন, কোনো একটা রিভিউ করেন, সেখানে তিনি যে পার্সপেক্টিভ গুলো নিয়ে আসেন, দারুণ একটা অভিজ্ঞতার মিশেল থাকে, এবং সে সাথে তার যে একটা আলাদা ফিলসফি, একটা পার্সপেক্টিভ, সেটারও একটা মিশ্রণ ঘটিয়ে দারুণ একটা অ্যানালাইসিস তিনি নিয়ে আসেন। তো হর্ষা ভোগলের ভিডিওগুলো আমি সাধারণত খুবই মনোযোগ দিয়ে দেখি, এবং এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ফাইনালের একটা প্রিভিউ ভিডিও তিনি দিয়েছেন খানিকক্ষণ আগে, সেই ভিডিওটা দেখছিলাম, এবং সেখান থেকে বেশ কিছু নোটেবল পয়েন্ট আমার কাছে উঠে এসছে, এবং সেই পয়েন্টগুলো নিয়ে আসলে আলোচনা করতে চাইছি আজকের ভিডিওতে। প্রথম কথা হচ্ছে, একটা প্রিভিউর মতোই ধরে নিতে পারেন এটাকে, আমরা ডাইসেক্ট করে নিতে পারি টিম ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড এই মুহূর্তে তাদের স্কোয়াডের শক্তিমত্তার বিচারে কে কোন জায়গায় এগিয়ে আছে, এবং সব মিলিয়ে আসলে এই ফাইনালের জন্য ফেভারিটস কারা হতে পারে। প্রথমে যদি আমরা ফিল্ডিং এর দিকে যাই, সেখানে অবভিয়াসলি বলা যেতে পারে যে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড হেড টু হেড একটা সিচুয়েশন আছে, 50-50 একটা সিচুয়েশন আছে। তবে নিউজিল্যান্ড দলটায় বেশ কিছু ক্রিকেটার আছেন যারা অতি মানবীয় ফিল্ডিং করছেন এই মুহূর্তে, এবং ফিল্ডিংটা স্পেশালি এই ধরনের ওডিআই ক্রিকেটে খুবই বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, কারণ আপনার সিঙ্গেলস ডাবলস গুলো আটকে দেওয়া, নিশ্চিত 4 থেকে 2-3টা রান বাঁচিয়ে দেওয়া, সেই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে একটা বড় ফ্যাক্টর হিসেবে চলে আসে দিন শেষে। এবং নিউজিল্যান্ডের ফিল্ডিং এর দিকে তাকালে অবভিয়াসলি বোঝা যায় যে তারা আসলে অন্তত প্রতি ম্যাচে 15 থেকে 20টা রান বাঁচিয়ে দেয় শুধুমাত্র ফিল্ডিং করে। সো সেই জায়গাটাতে নিউজিল্যান্ডকে আসলে বিট করা খুবই টাফ, ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডিং সাইডস ইন ওয়ার্ল্ড ক্রিকেট রাইট নাও। এবং তার সঙ্গে ইন্ডিয়াকে টেক্কা দিতে হলে ইন্ডিয়াকে কিন্তু ভালো করতে হবে। দুই একটা দুর্বল স্পট ইন্ডিয়া দলটায় রয়েছে, এবং আমরা যদি ফিল্ডিং এর কেসে ধরি 50-50 চেয়ে নিউজিল্যান্ডকে হয়তো একটু যদি এগিয়ে রাখেন কেউ, খুব একটা কিন্তু অবাক হবেন না। এবং সবচেয়ে বড় তারকা যদি বলি শুধু ফিল্ডিং এর ক্যাটাগরিতে, সেটা কিন্তু গ্লেন ফিলিপস হয়ে উঠেছেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বেশ কিছু ভালো ক্যাচও নিয়েছেন, দুর্দান্ত ফিল্ডিং তিনি সাধারণতই করেন, এবং আসলে দুই দলকে মিলিয়েও যদি বলেন বেস্ট ফিল্ডার কে এই মুহূর্তে, রবীন্দ্র জাদেজা ক্লোজ সেকেন্ড, তবে গ্লেন ফিলিপস নিশ্চয়ই এগিয়ে থাকবেন সেই জায়গাটায়। ব্যাটিং এর দিকে যদি যাই, সেখানে অবভিয়াসলি নিউজিল্যান্ড বেশিরভাগ ম্যাচ তারা পাকিস্তানে খেলেছে, শুধুমাত্র ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা গ্রুপ পর্বের শেষ ম্যাচ সেটা তারা খেলেছে দুবাইতে গিয়ে, এবং সেই ম্যাচটাতেই নিউজিল্যান্ডের কোনো ব্যাটারের পারফরমেন্স তেমন একটা আশানুরূপ হয়নি। ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটায় নিউজিল্যান্ড মাত্র 205 রান করে অল আউট হয়ে যায়, এবং 44 রানে ম্যাচটা তারা হেরে যায়। আলটিমেটলি 249 রান সেটাও তারা কিন্তু চেস করতে পারেনি, তো সেটা একটা কনসার্নের জায়গা হবে তাদের জন্য। তবে ওই একটা ম্যাচ বাদ দিলে বাদ বাকি সব ম্যাচেই কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটাররা দারুণ ফর্মে ছিলেন, এবং ফর্মের একটা প্রকাশ আপনাদের জানাতে পারি কি ধরনের। 5-5টা সেঞ্চুরি আছে নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটারদের পুরো টুর্নামেন্ট মিলিয়ে, যেখানে রাচিন রবীন্দ্র একাই 2টো সেঞ্চুরি পেয়েছেন, উইলিয়াং একটা সেঞ্চুরি, কেন উইলিয়ামসন একটা সেঞ্চুরি, এবং টম লেথামও একটা সেঞ্চুরি পেয়েছেন। অর্থাৎ নিউজিল্যান্ডের ব্যাটাররা রানের মধ্যে আছেন, এবং কুইক রানস এর মধ্যে আছেন, বড় রানের মধ্যে আছেন। এইটা কিন্তু একটা ফিয়ার ফ্যাক্টর নিউজিল্যান্ডের পক্ষে কাজ করলেও করতে পারে। অন্যদিকে ইন্ডিয়ার কেসে যদি যাই, তারা তাদের সবগুলো ম্যাচ দুবাইতে খেলেছে, এবং সেই জায়গাটাতেও 2টো সেঞ্চুরি তাদের রয়েছে। বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন, শুভমান গিল বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন। তবে সেঞ্চুরি আর না পেলেও বেশ কিছু ইম্পর্টেন্ট 50s কিন্তু আমরা দেখেছি ইন্ডিয়ার টপ অর্ডার ব্যাটারদের কাছ থেকে। রোহিত শর্মা খুব একটা ভালো ফর্মে নেই, তবে শ্রেয়াস আইয়ার দারুণ ফর্মে আছেন, 2টো 50 তার ব্যাটে। বিরাট কোহলি ওই সেঞ্চুরির পাশাপাশি আরো একটা 50 তিনি করেছিলেন অস্ট্রেলিয়ার সঙ্গে, যে ম্যাচটা তারা জিতেছে রান চেস করে। এবং হার্দিক পান্ডিয়া বেশ ভালো ব্যাটিং করছেন মাঝখানে যখন ব্যাট করতে আসেন, এবং সেই সাথে কেএল রাহুলেরও বেশ কিছু ইম্পর্টেন্ট নকস আমরা দেখেছি। সুতরাং ওভারঅল বলতে গেলে ইন্ডিয়াও একটা সলিড প্যাকেজ অ্যাজ এ ব্যাটিং ইউনিট, এবং সবচেয়ে ভালো ফর্মে আছেন বিরাট কোহলি বলা যায়। প্রায় প্রত্যেকটা ম্যাচেই তিনি রান পাচ্ছেন, এবং খুব কনসিস্টেন্টলি ব্যাট করছেন। দুবাইয়ের মাঠটাকে তিনি একেবারে আমার মনে হয় তার নখদর্পণে নিয়ে এসেছেন। যেই ধরনের রানিং তিনি করেন, সেই দৌড়েই তিনি কিন্তু প্রতিপক্ষকে হয়রান করে দেন। সুতরাং এই ধরনের ব্যাটিংটা বিরাট কোহলি একেবারে এস্টাবলিশ করছেন এই জায়গাটা, এবং দুবাইতে হয়তো এই ফ্যাক্টর গুলো খুব ইম্পর্টেন্টলি কাজে লাগবে টিম ইন্ডিয়ার জন্য। তো ব্যাটিং এর ক্ষেত্রে যদি বলি, যদি রান তোলার ক্ষেত্রে বলি, ফর্মে থাকার হিসেবে বলি, খুব কাছাকাছি দুটো দল। তবে তারপরও আমার কাছে মনে হয় নিউজিল্যান্ড একটু হলেও এগিয়ে থাকে, কারণ ওভারঅল তাদের আসলে রানের সংখ্যাটাও বেশি, যদিও পাকিস্তানে তারা বেশিরভাগ সংখ্যক ম্যাচ খেলেছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবারে আসি পেস বোলিং ডিপার্টমেন্টে।
ইন্ডিয়া প্রথমে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটাই কিন্তু 3 পেসার নিয়ে খেলেছিল, যেখানে হার্দিক পান্ডিয়ার পাশাপাশি মোহাম্মদ শামি এবং হার্ষিত রানাকে আমরা দেখেছি। তবে ইন্ডিয়া সেই প্রসেস থেকে অনেকটাই বেরিয়ে গেছে এবং যত সময় গড়িয়েছে আমরা দেখলাম ইন্ডিয়া তাদের স্পিনারদের উপরে নির্ভর করে মাত্র 2জন পেসার দিয়ে খেলায় এবং 4জন স্পিনার তাদের স্কোয়াডে তারা বা 11-এ তারা রাখে। সেই কাজটা কিন্তু আমরা দেখছি এবং সেটাতেই তারা সফল হচ্ছে। দুবাইয়ের উইকেট গুলো এই ধরনের বোলিং এর জন্য খুব কন্ডিউসিভ হচ্ছে বলে মনে হয়। এবং হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, এই দুজন ক্রিকেটারই মোটামুটি ইন্ডিয়ার পেস বোলিং ডিপার্টমেন্টটা সামলে নিচ্ছেন। সব মিলিয়ে 8টা উইকেট মোহাম্মদ শামির এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। হার্দিক পান্ডিয়াও খুব বেশি পেছনে নেই, 4টা উইকেট তিনি নিয়েছেন। তবে স্পিনাররাই বাজিমাত করেছেন এই মুহূর্তে ইন্ডিয়ার জন্য। সব মিলে 21টা উইকেট ইন্ডিয়ার 4 স্পিনার মিলে দখল করেছেন, যেখানে বারুণ চক্রবর্তী সবার উপরে আছেন, তিনি 8টা উইকেট পেয়েছেন। তার পাশাপাশি আমরা যদি বলি আকসার প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব সবাই উইকেটের মধ্যে আছেন। তো সেই স্পিন ডিপার্টমেন্টটাই আমার মনে হয় ইন্ডিয়া খুবই খুবই শক্তিশালী। নিউজিল্যান্ড তারা সম্মিলিতভাবে 15টা উইকেট তুলেছে তাদের স্পিনাররা, এবং মূলত স্যান্টনার এবং ব্রেসওয়েল তাদের মূল স্পিনার, সেই সাথে গ্লেন ফিলিপস এবং রাচিন রবীন্দ্র মাঝে মধ্যে বল করেন। তো সেই জায়গাটাতে অবভিয়াসলি আপনারা নাম শুনলেই বুঝতে পারছেন যে নামে ভারেও ইন্ডিয়ার স্পিনাররা অনেক এগিয়ে রয়েছে নিউজিল্যান্ডের থেকে। এবং দুবাইয়ের উইকেটে স্পিনারদের একটা কার্যকরী রোল থাকে, সেটা আমরা আগেও দেখেছি। এই দুই দলই মুখোমুখি হয়েছিল সেই ম্যাচটা, যেটাতে নিউজিল্যান্ড মাত্র 205 করেছিল, ইন্ডিয়ার 249 রান সেটা চেস করতে পারেনি। সেই ম্যাচটাই কিন্তু বারুণ চক্রবর্তী 5টা উইকেট পেয়েছেন এবং নিউজিল্যান্ডের 10 উইকেটের মধ্যে 9টাই নিয়েছিলেন ইন্ডিয়ার স্পিনাররা। সুতরাং সেই জায়গা থেকে অবভিয়াসলি ইন্ডিয়া অনেক এগিয়ে রয়েছে স্পিনের ডিপার্টমেন্টে, অন্তত নিউজিল্যান্ডের কাছ থেকে। এবারে পেস ডিপার্টমেন্টের দিকে যদি যাই, সেখানে মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়ার কথা বলছিলাম, দুজন মিলে সম্মিলিতভাবে 12টা উইকেট তুলেছেন। তবে অন্যদিকে ভুরি ভুরি উইকেট তুলেছেন নিউজিল্যান্ডের পেসাররা, বিশেষ করে ও'রোর্ক এবং ম্যাট হেনরি। ম্যাট হেনরি তো এই টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট টেকারই হয়ে আছেন, 10টা উইকেট তার দখলে, এবং ও'রোর্কও নিয়েছেন 6টা উইকেট। কাইল জেমিসন, তিনি এখনো পর্যন্ত খুব একটা ইমপ্রেসিভ বোলিং করতে পারেনি, তবে থার্ড সিমিং অপশন হিসেবে তাকে কিন্তু নিউজিল্যান্ড ক্যারি করে নিয়ে যাচ্ছে। তো এই সিচুয়েশনটা আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ড এগিয়ে রয়েছে একটুখানি, কারণ তারা প্রতিষ্ঠিত 3 সিমারকে খেলায়। সুতরাং 11-এই যদি 3জন সিমিং অপশন থাকে, অবভিয়াসলি একটুখানি অ্যাডভান্টেজ তাদের থাকবে সিম ডিপার্টমেন্টটায়। তবে উইকেটের ধরন অনুযায়ী যদি চিন্তা করি, সেই জায়গায় কিন্তু ইন্ডিয়া আসলে 2 পেসার দিয়েই কাজ চালিয়ে ফেলছে, কারণ তাদের কোয়ালিটি 4জন স্পিনার আছে। তো বোলিং ডিপার্টমেন্টটা, ব্যাটিং ডিপার্টমেন্টটা নিয়ে কথা হলো। ওভারঅল 11-এর যে ব্যালেন্স, সেটা নিয়ে যদি কথা বলি, সেখানে অলরাউন্ডারদের কথা নিয়ে আসতে হবে অবভিয়াসলি, এবং সেই ক্যাটাগরিতে ইন্ডিয়ার বেশ কজন ক্রিকেটার অনেক অনেক এগিয়ে আছেন বলা যায়। রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল এবং হার্দিক পান্ডিয়া এমন 3জন ক্রিকেটার যারা আসলে ব্যাট হাতেও যেমন কার্যকরী, বল হাতেও ঠিক একই রকম কার্যকরী, পরিপূর্ণ 3জন অলরাউন্ডার ইন্ডিয়ার এই স্কোয়াডটায় আছে বা 11-এ আছে, যারা দলটাকে এত ভালো ব্যালেন্স দেয়। সে কারণেই আপনি চিন্তা করেন কুলদীপ, বারুণের মতো 2জন স্পিনারকে তারা এক্সট্রা দলে ঢোকাতে পারে শুধুমাত্র এই অলরাউন্ডাররা দলের মধ্যে রয়েছেন বলে। তো এই বিষয়টার কারণে আসলে ইন্ডিয়া একটা আলাদা অ্যাডভান্টেজ পেয়ে যায়, এবং এই কারণেই এই পুরো ম্যাচটার হিসেবে যদি বলি, ইন্ডিয়া ডেফিনেটলি নিউজিল্যান্ডের থেকে এগিয়ে রয়েছে, এবং ফেভারিটস হিসেবেই দুবাইতে ম্যাচটা ইন্ডিয়া খেলতে নামবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এবং পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ যেই পিচে হয়েছিল, সে একই পিচে অনুষ্ঠিত হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটা, এবং দেখার বিষয় সেখানে রান কত হয়, এবং নিউজিল্যান্ড যারা এত ভালো ব্যাটিং ফর্মে আছে, তারা ইন্ডিয়ার বোলিং অ্যাটাকের বিরুদ্ধে কেমন করে, এবং ইন্ডিয়ার যেই রানিং এর বিষয়টা আছে, সেই বিষয়টাকে আসলে কিভাবে দুবাইতে নিউজিল্যান্ডের বোলার ফিল্ডাররা ট্যাকেল দেন, সেটা দেখার বিষয়। তো ওভারঅল এক্সাইটিং একটা ফাইনালের অপেক্ষা আমরা আছি। দুটো সেরা দল উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে, যেই দলই চ্যাম্পিয়ন হবে আমার কাছে মনে হয় ডিজার্ভিং। তবে ম্যাচ শুরুর আগে অন্তত পরিসংখ্যানের হিসেবে বলতে হয় ইন্ডিয়া নিউজিল্যান্ডের থেকে স্লাইটলি এগিয়ে আছে বেশ কিছু প্যারামিটারে। রয়েছে অল স্পোর্ট এবিপির সঙ্গে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।